নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী। আজকে বিবাহ নিয়ে দুটো কথা বলবো। মানে বিবাহের ইচ্ছা, বিবাহ হওয়া, বিবাহের চেষ্টা করা তবুও হচ্ছে না, বিবাহ তাড়াতাড়ি হয়ে যাওয়া, কিংবা বিবাহ হয়েছে অনিচ্ছাকৃতভাবে পরিবারের দিকে তাকিয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে, নিজের মতের বিরুদ্ধে, নিজের চাহিদার বিরুদ্ধে হয়েছে, নিজের প্রিয় পাত্রের সাথে, পছন্দের পাত্রের সাথে হয়নি, কিংবা কিছু ক্ষেত্রে এমন হয় যে বিবাহ বাড়ির ইচ্ছায় করেছি কিন্তু দাম্পত্য জীবন বা সংসার করতে মোটেও ইচ্ছা করছে না, বা ভালো যাচ্ছে না, বা একটা ত্যাগ ত্যাগ ব্যাপার, বা একটা মানে ভালো লাগছে না কোনো মতো, যে সংসারে একটা আবদ্ধ বা একটা জোর জবরদস্তি, একটা নিরলস ব্যাপার। কারণ কোথাও মন যদি না বসে বা মন যদি না টাকে, তাহলে সেই জিনিসটার না কোনো ভ্যালুয়েশন থাকে না। এবার বিবাহের ক্ষেত্রে কখন এরকম দেখা যায়? এবার কুষ্টির ক্ষেত্রে কি হয়, যখন আমরা কুষ্টি বিচার করে থাকি, তো লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব হচ্ছে আমাদের বিবাহের ভাব, এবং কোনো ভাব থেকে তার তৃতীয় ভাব হচ্ছে তার প্রচেষ্টার ভাব, মানে আমরা সেটার জন্য কতটা এফোর্ট দিচ্ছি। এবার কুষ্টির বিচার করতে গেলে লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাব আমাদের দেখতে হয়, সেখান থেকে আমাদের ইচ্ছা, উদ্যম, সাহস, শক্তি, প্রচেষ্টা ইত্যাদি বোঝা যায়। তার মানে তৃতীয় ভাব ইম্পর্টেন্ট, তৃতীয় ভাবপতি ইম্পর্টেন্ট। এবার সপ্তম ভাবকে দেখতে হয়। সপ্তম ভাব কি? সপ্তম ভাব হচ্ছে যে আমাদের বিবাহের জায়গা। অষ্টম ভাব দেখতে হয়। অষ্টম ভাব কি? আমাদের শ্বশুর বাড়ি। তারপর নবম ভাব দেখতে হয়, একাদশ ভাব দেখতে হয়, যে সেখান থেকে প্রাপ্তি বা সেখান থেকে সুখ কতটা আমি পাবো। সপ্তম থেকে একাদশ দেখতে পারেন, নিজের একাদশ দেখতে পারেন। সপ্তম থেকে একাদশ দেখা যায়। লগ্নকে দেখতে হয়। তৃতীয়, চতুর্থ, চতুর্থ ভাবকে দেখতে হয় কেন? পরিবারের জন্য, যে আমার পরিবার এর পিছনে কতটা সাপোর্ট দিবে, পরিবারের ইচ্ছে মতো বিবাহ হবে না নিজের ইচ্ছে মতো বিবাহ হবে, পরিবার এটাতে আমার কতটা সাপোর্ট আমাকে করতে পারে, পরিবারের বিরুদ্ধে আমি গিয়ে বিবাহ করব কিনা, বা পরিবারের কথা শুনে, পরিবারের কথা মাথায় রেখেই আমাকে বিবাহ করতে হবে কিনা, এই সমস্ত জিনিস বিবাহের জন্য দেখা হয়। তৃতীয়, চতুর্থ, দ্বিতীয় ভাবটাকেও দেখতে হয়, কারণ দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সেকেন্ড ম্যারেজের জন্য। তো সেকেন্ড ম্যারেজ যখন নিয়ে আলোচনা করবো আমরা, তখন সেকেন্ড ভাবকে নিয়ে আলোচনা করবো। এখন যেহেতু প্রথম বিবাহ নিয়ে দেখছি, তো প্রথম বিবাহটাকে আমাদের দেখার জন্য তৃতীয় ভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব, নবম এবং একাদশ ভাবকে দেখতে হয়। বিশেষ করে আরেকটা ভাব দেখতে হয়, সেটা হচ্ছে পঞ্চম ভাব। এই পঞ্চম ভাবকে দেখার কারণ বা দেখার উদ্দেশ্য হচ্ছে প্রেম, যে প্রেম বিবাহ আছে কিনা। এক্ষেত্রে প্রথমত প্রেম বিবাহের জন্য আমাদের তিনটি গ্রহকে বেসিক্যালি প্রথমে দেখতে হয়। কোন তিনটি গ্রহ? চন্দ্র, শুক্র এবং মঙ্গল। শুক্র হচ্ছে প্রেমের কারক, চন্দ্র হচ্ছে প্রেমের কারক, এবং মঙ্গল হচ্ছে সাহস। যদি মঙ্গল সাহস না দেয়, তবে আপনি প্রেম করে বিবাহ করতে পারবেন না। মানে বাড়িতে বলতে পারবেন না যে আমি প্রেম করি এবং যে পাত্রের সাথে প্রেম করছি বা যে পাত্রীর সাথে প্রেম করছি তাকে বিবাহ করবো। সুতরাং মঙ্গল আপনার স্ট্রং থাকা উচিত প্রেম বিবাহের ক্ষেত্রে। না হলে মনের প্রেম মনেই থেকে যায়, সেটা প্রকাশ পায় না। অনেকেই এরকম আছে যে প্রেম করতে তো বাড়িতে বলতে পারেনি বলে বিবাহ হয়নি। সুতরাং আপনার মঙ্গলকে স্ট্রং থাকতে হবে। দ্বিতীয়ত, প্রেমের জন্য শুক্রকে স্ট্রং থাকতে হবে। শুক্র স্ট্রং না হলে, আপনার শুক্র ভালো না হলে, শুভ না হলে, আপনার একাধিক প্রেম হবে। যদি রাহু কোনো কারণে কানেক্ট হলো, তো দিনে 17 বার প্রেম হবে, 17 বার প্রেম চলে যাবে। যাকে দেখবো তাকেই ভালো লাগছে, এই ঘটনাটা ঘটবে। সুতরাং আপনার শুক্রকে ভালো হতে হবে, চন্দ্রকে ভালো হতে হবে, যাতে ডিপ্রেশন না আসে আপনার, আপনি মনের মধ্যে প্রেম নিয়ে মানে ভুক্তভোগী না হন। পঞ্চম ভাবকে ভালো হতে হবে। পঞ্চম ভাব ভালো হলে আপনার সাথে যে আসবে, মানে আপনার কপালে যে জুটবে, বা আপনার প্রেমিক বা প্রেমিকা, এরা ভালো হয় পঞ্চম ভাব যদি ভালো হয়। আর পঞ্চম ভাব যদি ভালো না হয়, অনেকের পঞ্চম ভাব ভালো না হওয়ার কারণে প্রথমে প্রেম হয়ে যায়, তারপরে বোঝা যায় যে ছেলে ভালো না বা প্রেমিকা ভালো না। তো এই কটা জিনিস শুভ হওয়া প্রয়োজন। এবার আমাদের গ্রহের মধ্যে গ্রহদের নৈসর্গিকতা আছে, কিছু নেচার মানে প্রাকৃতিক কিছু গুণ আছে। যেমন আমরা শুভ গ্রহের মধ্যে যদি দেখি, তো চন্দ্র বুধকে পাবো, শুক্রকে পাবো, বৃহস্পতিকে পাবো। ক্রূর গ্রহের মধ্যে যদি দেখি, তো মঙ্গলকে পাবো, রবিকে পাবো। অশুভ গ্রহের মধ্যে যদি দেখি, তাহলে আমরা শনিকে পাবো, শুক্রকে পাবো, রাহুকে পাবো, কেতুকে পাবো। এবার কিছু গ্রহ না এই উক্ত স্থানগুলিতে বসে গেলে না বিবাহ প্রথমত বিলম্ব করায়, কিংবা এরা যদি বিবাহ ভাবের অধিপতির সাথে
বা নাক্ষত্রিক কোনো সম্পর্ক যদি তৈরি করে বিবাহ ভাবের সঙ্গে, তবে কিন্তু সেই জায়গায় অশুভ করে দেয়। অনেক সময় এটাও দেখা যায় যে বিবাহের যখন হওয়ার বয়স হলো 25, 26, 27, তখন না কোনো অশুভ গ্রহের দশা চলছে, শনি রাহু কেতু চলছে, শুক্র চলছে। তো শুক্রকে ধরবো না, এক্ষেত্রে বিবাহের জন্য খুবই শুভ। শনি রাহু কেতু চলছে, বিবাহ ডিলে হয়ে যাবে। এবার যদি কোনো কারণে অন্তর্দশা চলছে শুক্র রাহু কেতুর, তবে অশুভ হয়ে যাবে, বিবাহ করতে ইচ্ছা করবে না, তাড়াতাড়ি বিবাহ করতে ইচ্ছা করবে। কখনো এরকম ভাবে যে না বাড়ির কথা শুনে বিবাহ করে নি, আবার কখনো এরকম না নিজের ইচ্ছা মতো বিবাহ করবো, আচ্ছা থাক কদিন পরে বিবাহ করি, দেখছে দেখুক, আমার বিবাহ করার মোটে ইচ্ছা নেই, বা এমন পাত্র বা এমন পাত্রীর খবর আসছে যেটা আমার মোটেও পোষাচ্ছে না, কিন্তু বাড়ির চাপে করতে হচ্ছে, কিন্তু আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। এই ঘটনাগুলো ঘটে। সপ্তম ভাবের সাথে যদি সপ্তম ভাব বিবাহের ভাব, সপ্তম ভাবের সাথে যদি কোনো কারণে শনি কেতু এবং রাহু যুক্ত হয়, বা সপ্তম ভাবে শনি রাহু কেতু বসে থাকে, বা সপ্তম ভাব নিজে শনির হয়। কিরকম শনির হবে? কর্কট রাশির সপ্তম ভাব হচ্ছে মকর রাশি, এবং রবির সপ্তম ভাব হচ্ছে কুম্ভ রাশি। তো এই দুটো ভাব হচ্ছে সপ্তমের ভাব। এই দুটো ভাব যদি শনির কারো পড়ে যায়, কিংবা সপ্তম ভাবে যদি শনি রাহু কেতু যুক্ত হয়, তবে সেই ব্যক্তিগুলোর না মাঝে মাঝে বিবাহ করার ইচ্ছা কোনোভাবে চলে যায়, কারণ এদের লেট ম্যারেজ হয়। শনি যা কিছু দেয় সব লেটে দেয়। শনি ভোগের কারক গ্রহ না, অ্যাকচুয়ালি শনি ত্যাগের কারক গ্রহ, শনি কষ্টের কারক গ্রহ, শনি দুঃখের কারক গ্রহ, শনি মুক্তির কারক গ্রহ, শনি ধর্মের কারক গ্রহ। সুতরাং ও আপনাকে ভোগ কোনোদিন করতে শেখাতে পারে না। কেতু বসলে কি হয়? কেতু সেম, কেতু মুক্তি, কেতুর পিপাসা কোনোদিনও মেটে না। যাকে দেখলাম তাকেই ভালো লাগলো, তার সাথে প্রেম করলাম, 4 দিন পরে মনে হবে না এটা চলবে না। বা যাকে দেখলাম তাকে ভালো লাগলো, বিবাহের কথা হলো না, 5 দিন পরে, 2 দিন কথা বলার পর, 10 দিন কথা বলার পর আর পোষাচ্ছে না। প্রথম ভালো লাগতো, তারপরে ভালো লাগলো না। কোনো না কোনো কারণে কেতু এই ধরনের সমস্যা দিয়ে দেবে। রাহু কি করে? রাহু আপনাদের চিন্তাধারাকে আরো ব্রাইট করে দেবে। কিরকম? আরেকটু ভালো পাত্র চাই, দেখি না আরেকটু ভালো পাত্রী যদি জোটে, দেখি না আরেকটু যদি ভালো পাওয়া যায়। এই করতে করতে কি হয়, 20-25টা মেয়ে ছেলে দেখার পরও এদের বিবাহ হতে চায় না। অনেকে নিজের সপ্তমে যখন শনি বসবে, শনি যেহেতু কর্মের কারক, তো পাবলিক সেক্টরে কাজ বা কর্ম এদের প্রধান হয়ে যায়, কর্মপ্রধান হয় এরা। আচ্ছা দেখা যাবে, আগে কেরিয়ারটা করি, তারপরে দেখা যাবে বিবাহটা নিয়ে চিন্তা ভাবনা কিছু না, অথচ বাড়ির লোক পাগল হয়ে আছে। যখনই সপ্তম ভাব শনি রাহু কেতু কানেক্টেড হবে, সপ্তম ভাবে শনি রাহু কেতু বসে থাকবে, সপ্তম ভাবই শনির হবে, বা মোক্ষম সময়ে আপনার শনি দশা বা অন্তর্দশা চলছে, কারণ আমরা দশা অন্তর্দশার ফল ভোগ করি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। সুতরাং ওই যখনই শনি রাহু কেতুর দশা অন্তর্দশা চলবে, তখন কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা দেবে। এবার যদি বিবাহ হয়েও যায় না, এদের বিবাহে মন টেকে না, এরা বিবাহিত জীবনকে উপভোগ করতে পারবে না। কারণ যদি বাস্তব কথা বলি, তো বিবাহিত জীবন শুধুমাত্র একটা সংসারে আবদ্ধ একটা নিয়ম, একটা পেনে পেপারের সিগনেচার কিন্তু না, একটা কোর্টের পেপার না, কিন্তু এখানে মনের অনেকটা মিল, ফিজিক্যাল মেন্টাল অনেকটা মিল, পরিবারের সাথে অনেকটা মিলের ব্যাপার আছে, মানিয়ে নেওয়ার ব্যাপার আছে, মেনে চলার ব্যাপার আছে, থাকে না এগুলো। দ্বিতীয়ত হচ্ছে, যখনই বায়ু রাশি পড়বে, যেমন বৃষ রাশি বায়ু রাশি, মিথুন কন্যা রাশি বায়ু রাশি, এই বায়ু রাশিগুলো 3টে বায়ু রাশি আছে, এই বায়ু রাশিগুলো যখনই পড়বে না, তখন আপনার মন বিবাহিত জীবনে টিকবেই না। অগ্নি রাশি পড়ে গেলে এদের বিবাহ টেকানো, এদের বিবাহ থাকা, মন মেনে যারা মেনে চলে তাদের জন্য ভালো। অনেক ক্ষেত্রে মানতে পারে না, দুজনেই অগ্নি তত্ত্বের হয়, ফলে সমস্যা হয়ে যায়, অ্যাডজাস্ট করতে পারে না। তো এই কিছু সূত্র, এই কিছু নিয়ম বা এই কিছু কন্ডিশন আছে, যখন বিবাহ হতে চায় না শনি রাহু কেতু বসলে, বা জাতকের সপ্তম ভাব শনির হলে, বা শনি মঙ্গল যদি যুক্ত হয়, সেক্ষেত্রে অনেক আগে বিয়ের কথা হয়েছিল 22-23 বছরে, তারপর থেকে বিয়ের কথাই হচ্ছে না, ইচ্ছে নেই বিয়ে করার, বা আমি একটু ধর্মকর্মের দিকে মন দিতে চাই, আমার মাইন্ড ডাইভার্ট হয়ে গেছে, আমি আর বিবাহ করতে রাজি না, কর্মটাই করি। এই শনি রাহু কেতু যখনই যুক্ত হয়, শনি রাহু কেতুর সাথে কোনো রকম নাক্ষত্রিক সম্পর্ক হয়, শনি রাহু কেতু দৃষ্টি দেয়, শনি দৃষ্টি দেয় মেনলি, রাহুও দৃষ্টি দেয়, কেতু যদি অবস্থান করে, তবেই বিবাহ ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায়। যদি কারো এরকম সমস্যা চলছে, অবশ্যই কমেন্ট করবেন, আমি তার প্রতিকার বা প্রতিবিধান যদি কিছু জানা থাকে আমি অবশ্যই আপনাকে জানিয়ে হেল্প করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। নমস্কার সকলকে, আমি অ্যাস্ট্রোলজার পারমিস্ট সাকিল আহমেদ সিদ্দিকী। বিলম্ব বিবাহ নিয়ে এর আগে একটা শর্ট ভিডিও আমি দিয়েছি, সেটা কুষ্টির ক্ষেত্রে কি দেখতে হয়, বা কুষ্টির ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য, বা কুষ্টির ক্ষেত্রে কিভাবে আমরা সেটাকে বিচার করে থাকি। এবার করতলের ক্ষেত্রে যাদের ডেট অফ বার্থ নেই,
বা সঠিক সময় জানা নেই, বা সঠিক সাল জানা নেই, এবার ডেট জানা নেই, অনেকেই এমন আসেন চেম্বারে। তো যাদের ক্ষেত্রে এই সমস্যাটা আছে যে সঠিক সাল জানা নেই, সঠিক দিন জানা নেই, মাস জানা নেই, টাইম জানা নেই, তাদের ক্ষেত্রে এরকম হবে। হস্তরেখা দেখে আমরা কি করে বিচার করব যে তার বিলম্বে বিবাহ আছে? আমরা জানি যে বিবাহ রেখা দেখে বিবাহ বিচার করা হয়, এটা কিন্তু 50% ঠিক এবং 50% ভুল। আসলে বিবাহ রেখা দেখেই বিবাহ বিচার করা হয়, কিন্তু বিবাহ রেখা দেখে শুধু বিবাহই বিচার করা হয়, এই ধারণাটি ভুল। বিবাহ রেখা দেখে প্রেম বিচার করা হয়, বিবাহ রেখা দেখে বিবাহ স্থানে সন্তান রেখা থাকে, সেখানে সন্তানও বিচার করা হয়। সেখানে প্রেমের কতটা আপনি সাফল্য লাভ করেছেন বা করবেন, বা প্রেম কতটা আপনার জীবনে সুখ করাবে, সেই জিনিসটাও বিচার করা হয় বিবাহ স্থান থেকে, ওই বুধের নিচে বিবাহ রেখা দেখি। এবার বিবাহ রেখা যদি কোনো কারণে না থাকে তবে কি হবে? বিবাহ হবে না? হবে। অনেকেই এমন আছে যাদের বিবাহ রেখা নেই অথচ বিবাহ হয়েছে। বিবাহ রেখা ছোট ক্ষীণ বিবাহ হয়েছে, বিবাহ রেখা একদম দুর্বল বিবাহ হয়েছে। এবার ব্যাপার হচ্ছে, বিবাহ দেখার জন্য প্রথমত 3-4টে জিনিস হস্তরেখার ক্ষেত্রে বিচার করতে হয়। বিবাহ কোন সময় সুষ্ঠু এবং স্বাভাবিক হয়? এই আমাদের করতলের মধ্যে, করতলের তুলনায় আঙ্গুলের যে জায়গাটা আছে, আঙ্গুলগুলো যেগুলো আছে, এটার স্পেস, এটার দৈর্ঘ্য এবং করতলের দৈর্ঘ্য যদি সমান সমান হয় বা সামান্য পরিমাণ বড় ছোট হয়, তবে বিবাহের জায়গাটা কিন্তু ঠিক থাকে। দ্বিতীয়ত, বিবাহ রেখা যদি ক্ষীণ হয়, বুধের স্থানে বিবাহ রেখা যদি ক্ষীণ হয় কিন্তু থাকে, স্পষ্ট হয়, মানে ছোট হবে কিন্তু স্পষ্ট হবে, বিবাহ হয়। বিবাহের জন্য এই দুটো টপিক, এক আঙ্গুলের দৈর্ঘ্য কি আছে সেটা দেখা, করতলের তুলনায় বড় আছে না ছোট আছে সেটা দেখা। কারণ বড় আঙ্গুল, সূচালো আঙ্গুল, করতলের থেকে লম্বা আঙ্গুলগুলো নিরাশতা দেয়, ভাবুকতা দেয়, বিলম্ব করে সব কিছুতে, বা এরা সঠিক সময়ে সঠিক কিছু হতে দেয় না। কারণ দায়িত্ব জ্ঞান বাড়িয়ে দেয়, কর্মের প্রতি ঝোঁক বাড়িয়ে দেয়, নাম যশের খ্যাতি বাড়িয়ে দেয়, বুদ্ধি বেশি বাড়িয়ে দেয়, তখন মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। কারণ কোনো কিছু আঙ্গুলের ক্ষেত্রে লম্বা হওয়া মানেই হচ্ছে সে অতিরিক্ত পরিমাণে তার উপরে ভারী হয়ে আছে। দ্বিতীয়ত, বিবাহ রেখা যেখানে থাকে ঠিক বুধের করতলের নিচে, বুধের পর্বতের নিচে যে থাকে, ওটা ছোট হোক কিন্তু স্পষ্ট হওয়া উচিত। যদি বিবাহ রেখা কোনো কারণে নিচের দিকে নেমে যায়, ওপর দিকে উঠে যায়, বিবাহ রেখা যদি কোনো কারণে মাঝখানে ব্রেক হয়ে যায়, তবে কিন্তু বিবাহ স্থান বা বিবাহ নিয়ে বিশেষ করে খুব দুবিধায় ভোগায়, বা বিবাহ নিয়ে খুব সমস্যা দিয়ে দেয়। বিবাহ ক্ষেত্রে না, শুধু বিবাহ পরবর্তী জীবনেও। বিবাহের ক্ষেত্রে যে জিনিসটা আরও দেখা উচিত, আমাদের আঙ্গুলের মধ্যে আমরা জানি, করতলে এই আঙ্গুলের মধ্যে প্রথমেটা হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, দ্বিতীয়টা হচ্ছে শনির আঙ্গুল, তৃতীয়টা হচ্ছে রবি এবং চতুর্থটা হচ্ছে বুধের আঙ্গুল। এখানে বৃহস্পতি এবং রবি এই দুটো গ্রহ না বিবাহের ক্ষেত্রে খুব কম বাধা দেয়। বিবাহের ক্ষেত্রে যেটা মেন বাধা দেয় যে দুটি গ্রহ, সে যে দুটি আঙ্গুল, সেটা হচ্ছে শনির আঙ্গুল, শনির পর্বতের উপরে যে আঙ্গুল, এবং বুধের আঙ্গুল। এই দুটি আঙ্গুল যদি করতলের তুলনায় অতিরিক্ত পরিমাণে লম্বা হয়, বা অন্যান্য আঙ্গুলের তুলনায়, অন্যান্য যে আঙ্গুলগুলো রয়েছে সেই আঙ্গুলের তুলনায় শনির আঙ্গুল যদি অতিরিক্ত লম্বা হয়, এই অবধি যদি আসতো, বা অতিরিক্ত লম্বা হতো, বা কনিষ্ঠায় যদি অতিরিক্ত লম্বা হয়, প্রথম পর্ব পেরিয়ে চলে যায়, সেগুলো ব্যক্তি কিন্তু বিবাহের ইচ্ছা থাকে না। কারণ বুধকে এবং শনিকে আমরা জানি, এরা, শনি হচ্ছে বয়স্কের কারক গ্রহ, বয়স্ক গ্রহ, নিরাশতার গ্রহ, নৈরাশ্যের গ্রহ, দেরিতে দেয় এমন একটা গ্রহ, যার ফল সবসময় দেরিতে পাওয়া যায় এমন গ্রহ, বা সে দেয়ও না অনেক সময়, লাস্ট জীবনে 42-এর কাছাকাছি গিয়ে, 40-এর কাছাকাছি গিয়ে সে ফল দেয়, এরকম গ্রহ। বুধ এটা খুব অল্প বয়সে পরিপক্কতা দিয়ে দেয়, কিন্তু যত ম্যাচুরেট হতে থাকবেন তত বুধের প্রভাব কমতে থাকে, তখন আপনি অন্য বৃহস্পতির পর্যায়ে পড়ে যাবেন। তো বুধ প্রথম জীবনে দিতে পারে, কিন্তু পরবর্তী জীবনে বুধ দেয় না। কারণ বুধকে আমরা বাল্য গ্রহ বলে থাকি, বুধকে আমরা জানি যে বুধ শিশুর গ্রহ, নপুংসক গ্রহ, শনিও নপুংসক গ্রহ। তো যাদের হাতে করতলের তুলনায় আঙ্গুলের দৈর্ঘ্যটা বেশি, এবং তার মধ্যে শনি এবং বুধের এই দুটো আঙ্গুল অতিরিক্ত পরিমাণে লম্বা এবং সূচালো হয়, ক্ষীণ হয়, দুর্বল হয়, সেই সমস্ত ব্যক্তিদের বিবাহের অনিচ্ছা, বিবাহে অনীহা থাকে, এবং বৈবাহিক জীবন থেকে কিন্তু মন উঠে যায়, বা হলেই হলো, বা পরে করব। কারণ শনি হচ্ছে কর্মপ্রধান, কিন্তু শনি কর্ম এবং ধর্মের দেবতা।
ধর্মের গুরু। এবার যাদের কর্ম এবং ধর্ম যাদের মধ্যে বেশি পরিমাণে থাকবে তারা বিবাহের সুখ ভোগ করতে পারে না, সংসারে আবদ্ধ তারা থাকতে চায় না বা পারে না আবদ্ধ থাকতে। বুধ হচ্ছে নপুংসক গ্রহ, বুধ হচ্ছে বাল্যকালের গ্রহ, সুতরাং সে প্রাপ্তবয়স্ক ম্যাচুরিটি, দায়ভার, দায়িত্ব এগুলো না নিতে চায় না বুধ। ও বাচ্চামো করবে এইটুকুর জন্য ভালো, কিন্তু বুধ পরবর্তী শিক্ষার ক্ষেত্রে বুধের বিশাল বড় ভূমিকা রয়েছে, বিবাহের ক্ষেত্রে না। বিবাহের ক্ষেত্রে কিন্তু বুধ এবং শনি নেগেটিভ ফল দেয়। আরেকটা যেটা স্থান আমাদের দেখা উচিত সেটা আমরা জানি মঙ্গলের স্থান। সেই মঙ্গলের স্থান দুটো পর্যায়ে আছে, মঙ্গলের পজিটিভ নেগেটিভ মঙ্গল আছে। এবার এই মঙ্গলটা যে আছে বুড়ো আঙ্গুলের ওপরে ঠিক যে মঙ্গলটা আছে রাহুর স্থান, ঠিক তার উপরে মঙ্গলের স্থান। এই মঙ্গলের স্থান যাদের দুর্বল, দুর্বল বলতে যখন হাত এরকম করে দেখবো আমরা দেখবো এই জায়গাটা না অনেকগুলো ঘুচি পড়ছে এবং জল দাঁড়িয়ে যাবে, এমন একটা সিচুয়েশন, এমন একটা ভাব হয়ে যাচ্ছে যে ওখানে জল দাঁড় করালে জল থেকে যাবে, বা অনেকটা কেটে মেটে গেছে, অনেকগুলো রেখা একসাথে উঠেছে, কিংবা জাল চিহ্ন হয়ে গেছে, কিংবা তিল আছে, কিংবা এই জায়গাটা পুরো ক্ষত ক্ষত হয়ে আছে, দেখলে মনে হবে এরকম, এত প্লেন হবে না, ক্ষত হয়ে আছে এরকম মনে হবে। বা এই সমস্ত জায়গায় যাদের ক্রস মার্ক থাকে তাদের বিবাহে বাধা আসে, বিবাহের ডিলে হতে 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 একসময় কি বিবাহের ইচ্ছা থাকে না, বা বারবার দেখাশোনা হয়, বারবার রিজেকশন, বারবার দেখাশোনা, বারবার রিজেকশন, পাত্র পছন্দ হয় না, পাত্রী পছন্দ হয় না, এই করতে করতে বিবাহে কিন্তু ডিলে হয়ে যায়। মানে এদের বয়স্ক অবস্থা, মানে একটু বয়স করে তাদের বিবাহ হয়। এই ক্ষেত্রে আমরা মাঙ্গলিকের ব্যাপারটাও কিন্তু এখান থেকে চলে আসে। যাই হোক, সেটা বিচার্য বিষয়, নিজের অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে, সেটা হাত দেখে বলেই দেওয়া যায় ব্যক্তি মাঙ্গলিক রয়েছে কিনা। চতুর্থ যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি বা শুক্র। প্রথমে শুক্রতে আসি। এই শুক্রের স্থান হচ্ছে আমরা জানি ভোগের স্থান, বিলাসিতার স্থান, দাম্পত্যের স্থান, সন্তানের স্থান, প্রেমের স্থান, রোমান্সের স্থান, প্রেমিকার স্থান, স্ত্রীর স্থান। শুক্র হচ্ছে স্ত্রী কারক গ্রহ। এই শুক্র যদি কারো ভালো না থাকে, ছেলেদের বিশেষ করে, বা শুক্রের স্থানে এর আগে অনেকগুলো ছবি দিয়েছিলাম আমি, শুক্রের স্থানে যদি কালো দাগ থাকে, শিরা থাকে, স্পট থাকে, জাল থাকে, তিল থাকে, সেই ব্যক্তিগুলোর বিবাহিত জীবন, মানে বিবাহ হতে গিয়ে প্রচুর বাধা আসে এবং বিবাহিত জীবনেও সমস্যা আসে, এবং দেখা গেছে অনেক ক্ষেত্রে এমন যে তারা একাধিক সম্পর্কেও লিপ্ত রয়েছে। নেক্সট যেটা ব্যাপার আসবে সেটা হচ্ছে বৃহস্পতিকে দেখবো। বৃহস্পতি অবশ্যই আপনার শুভ হতে হবে। এই যে বৃহস্পতির আঙ্গুল এবং এর নিচে বৃহস্পতির পর্বত, বৃহস্পতির স্থানকে আপনার শুভ হতে হবে যদি আপনার বিবাহিত বা দাম্পত্য জীবন আপনি সুখের চাইছেন। সেকেন্ড দেখতে হবে মঙ্গলকে, কারণ ছেলেদের ক্ষেত্রে শুক্র এবং মেয়েদের ক্ষেত্রে মঙ্গল। ছেলেদের ক্ষেত্রে শুক্র, মানে ছেলেদের ক্ষেত্রে শুক্র হচ্ছে, ছেলে হচ্ছে মেল, মানে মঙ্গল হচ্ছে মেল, এবং ঠিক তার স্ত্রী হচ্ছে শুক্র। তো ছেলেদের ক্ষেত্রে শুক্রকে দেখতে হয় তার স্ত্রীর স্থানের জন্য, এবং মেয়েদের ক্ষেত্রে মঙ্গলকে দেখতে হয় তার স্বামীর স্থানের জন্য। ছেলেদের ক্ষেত্রে যদি শুক্র খারাপ থাকে এবং মেয়েদের ক্ষেত্রে যদি মঙ্গলের স্থান দুর্বল থাকে, তারা সংসার ভোগ করতে পারে না। সাংসারিক জীবনের সমস্যা, সেটা পরিবার থেকে আসুক, পরিবারজনিত ব্যাপার থেকে আসুক, পরিবারের ফ্যামিলি মেম্বার্সদের থেকে আসুক, জমি জায়গা নিয়ে আসুক, বাড়ি পরিবার নিয়ে আসুক, স্বামীর কর্ম নিয়ে আসুক, এরা ভোগ করতে পাবেই না কোনোভাবে এদের মানে বৈবাহিক জীবন, এবং বিবাহের আগে এদের প্রচুর বাধা দেখা যায়। তো যারা এরকম ভাবছেন শুধুমাত্র যে বিবাহ রেখা দেখে বিবাহ বিচার করা হয়, একদম টোটালি কনসেপ্ট ভুল। বিবাহ রেখা দেখে আমরা বয়স কিছুটা বিচার করে থাকি, দ্বিতীয়ত বয়স বিচার করে থাকি আমরা মঙ্গলের স্থান থেকে। মঙ্গল খারাপ হলে লেট করে বিবাহ হয়, শনির আঙ্গুল যদি লম্বা হয়, বুধের আঙ্গুল যদি লম্বা হয়, তবে কিন্তু লেট করে বিবাহ হয়ে থাকে। এবং তাড়াতাড়ি বিবাহ কখন হয়? যখন এই মঙ্গলের সাথে শুক্রের কোনো রকম রেখা দিয়ে সম্পর্ক ঘটে, সপ্তম ভাবে মঙ্গল বসে আছে, বুধ বসে আছে, এই সমস্ত ক্ষেত্রে তাড়াতাড়ি বিবাহ হওয়ার, মঙ্গল শুক্র বুধ বসে আছে, চন্দ্র বসে আছে, তাড়াতাড়ি বিবাহ হওয়ার যোগ থাকে। কিন্তু এগুলো যদি খারাপ থাকে তবে এদের লেট বিবাহ হয়, কিংবা বিবাহ অনীহা থাকে, বিবাহ অনিচ্ছা থাকে, এবং বিবাহিত জীবনে ভালো যায় না। ভালো থাকবেন সকলে। এরকম যদি কারো সমস্যা আছে তো অবশ্যই কুষ্টি বা হাতের ছবি দিবেন। যে কোনো দুটো প্রশ্ন প্রত্যেকের জন্য ফ্রি আছে। ধন্যবাদ।